এর পরেই হবে নাকি তোমাদেরও? মানে ওই 23 তারিখ, মানে 23 তারিখেই আছে নাকি ওই একদম শেষে? না না, শেষে আমাদের ডিসপ্লে অফ কমিউনিকেশন আছে। আমাদের 19 তারিখ ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। 19 তারিখ, ওকে, ঠিক আছে ঠিক আছে। তো ফার্স্ট আমি একটু ডিজিটাল নিয়ে আলোচনা করি। আবারও বলছি, ডিজিটালের সাজেশন যেটা আমি লিখছি সেটা তো ইম্পর্টেন্ট, তাছাড়াও প্র্যাকটিস কিন্তু দরকার। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কিন্তু পারবে না। কারো কোথাও ডাউট থাকলে বলবে, আমি বলে দেবো। ফার্স্ট হচ্ছে আমাদের কনভার্সন। ওকে, কনভার্সন, কনভার্সনের মধ্যে আমাদের কি কি আসবে স্যার? দেখো, মেনলি এই যে আমি তোমাদের থেকে বলেছিলাম অ্যানালগ টু ডিজিটাল, সরি অ্যানালগ টু ডিজিটাল বলছি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, ওখান থেকে আমরা একটা দুটো শর্ট কোশ্চেন পাবো। ঠিক আছে, একটা দুটো শর্ট কোশ্চেন পাবো। ডেসিমাল টু ধরো বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ওকে, আবার তার ভাইস ভার্সা। তোমাদের আমি একটা ট্রিক্স বলেছিলাম, ডেসিমাল থেকে কোথাও গেলে বা কোথাও থেকে ডেসিমালে আসলে কি করতে হয় বলো তো দেখি। কি বলেছিলাম বলো, যেটা মনে স্যার থাকবে খুব ইজিলি। স্যার ডেসিমেল থেকে আদার্স কোনো সিস্টেম যেতে গেলে ভাগ করতে হয়, আর যদি আদার্স কোনো সিস্টেম থেকে ডেসিমেল আসতে হয় তাহলে গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে ডেসিমাল থেকে আমি যখন কোথাও যাব তখন আমাকে ডেসিমাল থেকে যাওয়ার জন্য গুণ করতে হয়, ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য ধরো তোমাকে গুণ করতে হবে, আর বাইনারি থেকে ডেসিমালে আসার জন্য ভাগ করতে হয়, তাই না? যেমন ধরো সাপোজ 234 দেয়া আছে, এই নাম্বারটা আমাদের ডেসিমাল নাম্বারে দেয়া আছে, যখন আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাব তখন আমাদেরকে কি করতে হবে এখানে, ও সরি উল্টো বললাম তাই না, আমি উল্টো বললাম, সরি সরি। আমাদের এখানে যখন আমরা এখান থেকে এখানে যাব মানে ডেসিমাল থেকে কোথাও যাচ্ছি মানে আমাদেরকে ভাগ করতে হবে, আর যখন বাইনারি থেকে এখানে আসছি মানে গুণ করতে হবে। ওকে, এই জায়গাটা বি কেয়ারফুল, এই জায়গাটায় অনেকে ভুল হয়ে যায়। আর শুধু এই যে গুণ ভাগের ব্যাপারটা অনলি ডেসিমাল টু বাইনারি, তো আমাদের এক্সামে যেটা আসার সম্ভাবনা সেটা হচ্ছে পয়েন্ট দিয়ে, ডেসিমাল পয়েন্ট দিয়ে। ধরো এরকম দিয়ে দিল, সাপোজ 36.53, এই জিনিসটাকে আমাকে এবার কোথাও নিয়ে যেতে বললো, সেটা যেখানেই হোক, তাহলে ডেসিমাল পয়েন্ট দিয়ে যদি থাকে পারবে তো সবাই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, একবার একটু ভিডিওগুলো থ্রু আউট ফলো করবে। কনভার্সন থেকে আমাদের শর্ট কোশ্চেন আসবে একটা বা দুটো, একদম কনফার্ম দুজনেরই, সে ইলেকট্রনিক্স পড়ো মানে ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হোক বা ইলেকট্রিক্যাল হোক, সবার আসবে একটা দুটো। ঠিক আছে, আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দশমিক মানে পয়েন্ট দিয়ে। 2 নম্বর হচ্ছে তোমাদের যেমন সেকেন্ড সেমিস্টারে খুব ওয়েটেজ ছিল কোন জায়গাগুলো বলতো, ওই গ্রে কোড, বাইনারি কোড, বিসিডি, তারপরে অ্যাসকি কোড, ওগুলো এখানে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট তা নয়, আসতেও পারে নাও আসতে পারে। ঠিক আছে, তাও একবার দেখে নেবে, বিসিডি, এক্সএস 3, ঠিক আছে,
আর হচ্ছে গ্রে, এই গ্রে কোডের কনভার্সনগুলো। দেন আমাদের আসছি আমরা বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন। এখান থেকে কোনো ডাইরেক্ট কোশ্চেন আসবে না আমাদের, যখন আমরা মানে প্রবলেম সলভ করব তখন আমাদের কাজে লাগবে বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন গুলো। ডাইরেক্ট কোনো কোশ্চেন এখান থেকে দেবে না, তোমাকে কেউ যোগ করতে বলবে না, ঠিক আছে? আমাদের জাস্ট অ্যাডিশন গুলো একটু দেখে নিতে হবে। এবার আমরা চলে আসি মোটামুটি একটু নাম্বার সিস্টেমে, এর বাইরে তেমন কোনো কিছু কোশ্চেন হয় না। এবার আমরা আসছি হচ্ছে বুলিয়ান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এবার ইলেকট্রিক্যালের ছেলেরা বলবে যে স্যার আমাদের তো এগুলো নেই, আমাদের তো শুরুই হচ্ছে কোথা থেকে, অ্যাডার, সাব অ্যাডার, হাফ অ্যাডার এগুলো থেকে, তাই তো? দেখেছো তোমাদের সিলেবাস? কিন্তু বারবার বলছি যেখান থেকেই সিলেবাস শুরু হোক, এই বেসিক্স গুলো না জানলে কিন্তু পারবো না আমরা, ঠিক আছে? ইলেকট্রিক্যালদের এগুলো নেই, তারপরেও দেখতে হবে। বললে এবার একটা একটা অঙ্ক দিয়ে দিল, ধরো তোমাকে বললো যেটা সিম্পলিফাই করো, তো সেক্ষেত্রে তোমাকে সিম্পলিফাই করতে হবে। সিলেবাসে থাক না থাক ওটা ম্যাটার নয়, কারণ যে পার্টগুলো আছে দিস ইজ আ পার্ট অফ বুলিয়ান বা দিস ইজ আ পার্ট অফ কে ম্যাপ, তো স্যার ম্যাডামরা ধরে নিতেই পারে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর ইলেকট্রনিক্সদের এক্সাম হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওদের কোশ্চেন পেপারটা তোমরা একবার সলভ করে ফেলবে ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা, তাহলে দেখবে অনেকগুলো কমন পেয়ে গেছো। প্রতিবারই তাই হয়, অনেকগুলো কমন থাকে, ঠিক আছে? স্যার এমসিকিউ গুলা কি প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাবো? কি কি এমসিকিউ? এমসিকিউ, হ্যাঁ হ্যাঁ, স্যার। 5 বছরের এমসিকিউ করে যাও, কমন পেয়ে যাবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? বুলিয়ান, এবার বুলিয়ান, এবার আমি এখান থেকে কি সাজেশন, দেখো কেন আমি তোমাদের বললাম যে সাজেশন হয় না, আমি বুলিয়ানে কি সাজেশন দেবো? তুমি যদি প্র্যাকটিস না করো পারবে না তো, বুঝেছো? বুলিয়ান মানে একটা ম্যাথ, এবার ম্যাথ স্যারের যা মনে হবে তাই, আমাদের কিছু ফর্মুলা, বুলিয়ান ফর্মুলাগুলো আমাদের ভালো করে পড়তে হবে, আমাদের বুলিয়ানের ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বলো দেখি একটা দুটো। এবার কি হবে গো? 0। 0। হ্যাঁ একদম, জাস্ট এই যে রিভিশন এইটুকুই, আর বেশি কিছু না। দেন আমরা আসছি বুলিয়ান থেকে কে ম্যাপ। কে ম্যাপ ইটিসিদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন পাবে। আর ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা ডাইরেক্টলি কে ম্যাপ থেকে তেমন কোনো কোশ্চেন পাবে না, ঠিক আছে? মানে হুবহু কোশ্চেন আসবে না, কারণ সিলেবাসে নেই তো, হুবহু কে ম্যাপ দিয়ে সলভ করতে বলবে না, ঠিক আছে? বাট কে ম্যাপ না জানলে কিন্তু অনেক কিছুই হবে না, যেমন অ্যাডার হবে না, তারপরে আমাদের কোনোটাই হবে না, তারপরের গুলো কোনোটাই, তুমি কোথায় কে ম্যাপ ছাড়া কোনো কিচ্ছু নেই। আমাদের যে ফুড়ি, আরে ওটাকে কি বলে, ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপে তো পুরো কে ম্যাপ দিয়ে ভর্তি, করতেই হবে তাই না? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যদি বের করতে বলে, আমার কিন্তু কে ম্যাপ লাগবেই, মাস্ট। তো হুবহু কে ম্যাপ থেকে প্রবলেম ইটিসিদের আসবে, ইলেকট্রিক্যালদের আসবে না। ইলেকট্রিক্যালদের যে প্রবলেমগুলো আসবে সেখানে কে ম্যাপের ইউজেস থাকবে, হুবহু কে ম্যাপ দেবে না, ঠিক আছে? মাথায় রাখবে ব্যাপারগুলো। নেক্সট হচ্ছে এবার এই কে ম্যাপ থেকেও আমাদের সাজেশন দেওয়ার কিচ্ছু নেই, কে ম্যাপ জানলে পারবে, না জানলে পারবে না। কে ম্যাপ আমরা দুটো উপায়ে সলভ করি, কি কি বলো তো? এসওপি আর পিওএস। হ্যাঁ, এসওপি আর পিওএস। এসওপি আর পিওএস, এসওপি জিনিসটার মধ্যে আর দুটোর মধ্যে তফাৎটা কি? স্যার একটা সাম অফ সাম প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট, প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ সাম। হুম, যখন আমরা কে ম্যাপ সলভ করি তখন এসওপিতে এ ইকুয়াল টু 1, এ বার ইকুয়াল টু 0, তাই না? আর পিওএস এ ইকুয়াল টু 0, এ বার ইকুয়াল টু 1। এইটা কিন্তু আমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবো। যখন আমরা কে ম্যাপ করছি, ডু নট, ডোন্ট কেয়ার কন্ডিশনটা কাজ কি বলো দেখি কেউ একজন? সে ওটা বক্স করতে হেল্প করে কিন্তু নিজে কোনো বক্স করে না। হ্যাঁ, বক্স করতে হেল্প করে বাট নিজে কোনো বক্সে পার্টিসিপেট করে না, বি কেয়ারফুল, ওকে?
নিজে কোনো বক্সে পার্টিসিপেট করে না, বাট বক্স করতে হেল্প করে। এবার ডোন্ট কেয়ার আমাদের ডি দিয়েও লেখা থাকতে পারে, কোথাও কোথাও ক্রস দিয়ে লেখা থাকতে পারে, কোথাও ফাই দিয়ে লেখা থাকতে পারে, তার মানে ভয় পেয়ে যাবে না কিন্তু। যদি 1 আর 0 এটার বাইরে যে সিম্বলটাই থাকবে না কেন, সেই সিম্বলটা ইউজ হচ্ছে ডোন্ট কেয়ারের জন্য। বিভিন্ন স্যার বিভিন্ন ধরনের লেখে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম, কিছু কিছু বইতে ক্রস দিয়ে, কিছু কিছু বইতে দেখবে গেটের, যদি তোমরা গেটের প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করেছি, মানে ফাই দিয়েছিল, আবার সালিভানের বইতে ডি দিয়ে আছে, ঠিক আছে, অন্য রাইটারের বই পড়লে দেখবে ক্রস দিয়ে আছে। তো এটা কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে। কে ম্যাপ রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। নেই তো, চল। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আলো মানে এখানে কমন দেওয়ার মতো কিচ্ছু নেই। হ্যাঁ, নেক্সট হচ্ছে কে ম্যাপের পরে আমাদের আসলো লজিক গেট। লজিক গেটে আমরা কি কি পড়বো? লজিক গেটে এখন নতুন এক ধরনের কোশ্চেন খুব ট্রেন্ড করছে, মানে বলতে পারো নতুন এই কোশ্চেনগুলো খুব পিক করছে স্যারেরা। সেটা কি? সেটা হচ্ছে সুইচ দিয়ে। ধরো সিরিজে দুটো সুইচ থাকলো, অথবা প্যারালালে দুটো সুইচ থাকলো, এরকম এটা দিয়ে একটা সার্কিট পুরো বানিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কি হবে? আমি ক্লাসে করিয়েছি, দেখবে তোমরা যারা লজিক গেটের ক্লাস করেছো, আমি করিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা কি গেট আর এটা কি গেট বলো দেখি। যখন সিরিজে থাকবে তখন এন্ড গেট, আর যখন AND gate প্যারালাল আছে। থাকবে তখন অর গেট। হ্যাঁ, বাহ, পড়েছো তাহলে, গুড, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে লজিক গেট থেকে আমরা আর কি দেখব, এটা একটা টাইপ বলতে পারো এ। বি নম্বর ট্রুথ টেবিল ফর অল গেটস। সমস্ত গেটের জন্য আমাকে ট্রুথ টেবিল দেখতে হবে, ঠিক আছে। ট্রুথ টেবিলগুলো রেডি করে রাখবে। হ্যাঁ, 1 নম্বরে আসতেও পারে, 1-2 নম্বরে দিয়ে দিল ধরো তোমাকে যে অর গেটের ট্রুথ টেবিল বানাও, বড় কোশ্চেনের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দিল 1 নম্বরের একটা কোশ্চেন যে অর গেটের ট্রুথ টেবিল বানাও বা এক্সঅর গেটের ট্রুথ টেবিল বানাও। তারপরে তোমাকে বলতে পারে why NAND and NOR gate are universal gate, ঠিক আছে। কেন NAND আর NOR গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইওর এক্সাম। কেন আমরা ইউনিভার্সাল গেট বলি, বা হোয়াট ইজ ইউনিভার্সাল গেট? ডি নম্বর, কনভার্সন from any gate using NAND or NOT. ওকে, NAND অথবা NOT দিয়ে যে কোনো গেট বানানো কিন্তু আমাদেরকে দিতে পারে, ঠিক আছে। NAND আর NOT মানে ইউনিভার্সাল গেট ইউজ করে এটা আমাদেরকে দিতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো দেখবে, আর সালিভানের বইতে আছে, খুব সুন্দর করে করা আছে। একবার একটু প্র্যাকটিস করবে, বইগুলো খুলে নিজেরা বাড়িতে একবার প্র্যাকটিস করবে প্রত্যেক কটা। আর এখানে যদি বলো যে ইম্পর্টেন্ট কি, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বেশি এক্সঅর অ্যান্ড এক্সনর, এই দুটো গেটই বেশিরভাগ সময় দেয়া হয়, যে ক্রিয়েট এক্সঅর গেট ইউজিং ন্যান্ড গেট বা নর গেট। বললো ক্রিয়েট এক্সনর গেট ইউজিং ন্যান্ড গেট বা নর গেট। ক্লিয়ার? ওকে। আর মোটামুটি এর বাইরে লজিক গেট থেকে এই 4টে টাইপের কোশ্চেনই আমাদের হবে, তার বাইরে তেমন কিছু হবে না। এই ক্লাসটা মেনলি তোমাদের
টাইপ অফ কোশ্চেনকে চেনার জন্য, আর কিছুই না, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন হতে পারে এক্সামে। 6 নম্বর। এরপরে আমরা চলে আসছি লজিক গেটের পরে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম গো? স্যার এটার যে এটার ওই সাবট্রাক্টর এগুলো। ওকে, মানে অ্যারিথমেটিক সার্কিট, তাই তো? অ্যাডার, অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর থেকে আমাদের শর্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? এবার শর্ট কোশ্চেন কি ধরনের দেবে বলা মুশকিল। আমি যেটা তোমাদেরকে করিয়েছি যে একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার বানানোর জন্য কি করতে হয়, আমাকে একটা 2 বিট সিস্টেমের নিতে হয়, তার সাম ক্যারি বের করতে হয়, আবার ফুল অ্যাডারের জন্য 3 বিট সিস্টেম নিতে হয়, তার সাম ক্যারি বের করতে হয়, সেখান থেকে আমাকে কে ম্যাপ করে তার আলটিমেট ডায়াগ্রামটা, তার ওইটা যদি তোমাদের পুরো জিনিসটা যদি তোমাদের কাছে থাকে, মানে মুখস্থ থাকে, তাহলে পরীক্ষায় যাই কোশ্চেন দেখে অ্যাডার সাবট্রাক্টর থেকে পারবে তোমরা, ঠিক আছে? তাহলে আমাকে অ্যাডার সাবট্রাক্টর থেকে আমি যতটুকু করিয়েছি ওই জায়গাটা কিন্তু ভালো করে করে নিতে হবে, ঠিক আছে? স্যার কি বললেন আরেকবার বলুন। অ্যাডার আর সাবট্রাক্টর থেকে যে কোশ্চেনগুলো হয়, শর্ট কোশ্চেনগুলো বলা যায় না কেমন কি শর্ট কোশ্চেন হবে, সেটা বলা ডিফিকাল্ট। আমি যেটা করিয়েছি তোমাদের অ্যাডার সাবট্রাক্টরের, ধরো হাফ অ্যাডার আমি করছি, হাফ অ্যাডার করছি। হাফ অ্যাডার কিভাবে করি, এ আর বি নিয়ে নিলাম, দিয়ে 2 বিট সিস্টেমের জন্য আমি একটা এর আবার সাম আর এর ক্যারি বের করলাম, বের করার পরে একদম আপ টু ছবি পর্যন্ত সবার মনে আছে কি করে বানাই আমি হাফ অ্যাডার ফুল অ্যাডার, হ্যাঁ স্যার মনে আছে। লজিক গেট পর্যন্ত, ওইটুকু যদি সবার মনে থাকে তাহলে যাই কোশ্চেন দেখ তোমরা পারবে, যত কোশ্চেন ঘুরিয়ে দেখ, যেভাবেই দেখ পারবে ওখান থেকে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, 2 বিট সিস্টেম নিয়ে তার সাম ক্যারি বের করে কে ম্যাপ করে আমার ছবিটা আঁকতে হবে, এইটুকু করে যাবে। কখনো কখনো কি হয়, পার্ট ওয়াইজ কোশ্চেন দেয়, ঠিক আছে? বা শর্ট কোশ্চেনে এরকম দেয় যে ফুল অ্যাডারে আমাদের কি কি থাকে, কোন কোন গেট থাকে, তাহলে ফুল অ্যাডারে আমাদের একটা এক্সর গেট থাকে, থাকে না বলো তো এক্সর গেট? হ্যাঁ স্যার। হুম, এই এক্সর গেটটা 2 ইনপুট না 3 ইনপুট এক্সর গেট? 3 ইনপুট। 3 ইনপুট এক্সর গেট, ঠিক আছে? এরকম বেরোবে দেখবে, এ এক্সর বি এক্সর সি, আমি করিয়েছি। তো শর্ট কোশ্চেন আমাকে যাই ঘুরিয়ে দেয়, আমি যদি ওই প্রমাণটা পারি দিয়ে দেবে, আর কিছু কিছু সময় 5 নম্বরের ওই প্রমাণটাই দেয় পুরো। তোমাকে বললো যে ডিফাইন দ্য সাব অ্যাডার, সাব অ্যাডারকে ডিফাইন করতে বলেছে, ডিফাইন মিন্স পুরোটাই করতে হবে একদম, সরি সাব অ্যাডার বলছি, মানে সাবট্রাক্টর বা অ্যাডার যাই দেখ না কেন ওই পুরোটাই করতে হবে। 5 নম্বর দেখে আনসার করবে। এখানে কমন দেওয়ার মতো কিছু নেই, আমি ধরো বললাম হাফ অ্যাডার আসবে, আসলো হাফ সাবট্রাক্টর, আমি কি কমন দেবো বলো? ওরকম ভাবে দেয়া যায় না, ওই জন্যই বলি আমি ডিজিটালে সাজেশন হয় না, টপিকগুলোকে আমি রিমাইন্ড করে দিচ্ছি বারবার তোমাদের যে এই টপিকগুলোই পড়তে হবে, ব্যাস তাহলেই হলো। এবার মার্কস ডিমার্কস, মার্কস ডিমার্কস খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকেও প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন পাবে, ছোট বড় প্রত্যেকটা, যতগুলো টপিক আমি লিখেছি প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন কিন্তু পাবে সবাই 100%। মার্কস ডিমার্কস, মার্কস থেকে তোমাদেরকে আমি মার্কস থেকে কি কি টাইপ করিয়েছি বলো তো? প্রথমে সার্কিট সলভ শিখিয়েছিলাম, মনে আছে? এরকম 4x1 মার্কস নিয়েছিলাম, হ্যাঁ স্যার। 4টে ইনপুট, এই আউটপুটের ইকুয়েশনটা কি হবে সেটা, তাহলে ওইটা একটা টাইপ। এবার মার্কস থেকে কখনো কখনো শর্ট কোশ্চেন আসে যে এর ইনপুট কটা হয়, সিলেক্ট লাইন কটা হয়, বা যদি ধরো 8টা ইনপুট হয় তাহলে কটা সিলেক্ট লাইন হবে, ঠিক আছে? তো আমি একটা লাস্টের দিন তোমাদের মার্কস ডিমার্কস এনকোডার ডিকোডার এই 4টের একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম, মনে আছে?
ইনপুট সিলেক্ট লাইনের একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আছে স্যার খাতায়। আছে খাতায়। হ্যাঁ, ওই চার্টটা থেকে কিন্তু আমরা একটা দুটো শর্ট কোশ্চেন 100% পাবোই, সবাই পাবেই। হয় তোমাকে ইনপুট জিজ্ঞাসা করবে বা তোমাকে সিলেক্ট লাইন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা আসছি হচ্ছে মার্কসের এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। আর কি কোশ্চেন হতে পারে? মার্কস থেকে আমাকে বলতে পারে যে ড্র দা, যেমন তোমাদের ড্র ড্র 32 into 1 marks using 4 into 1 and 2 into 1, ঠিক আছে? এই ধরনের একটা কোশ্চেন হতে পারে। এই ধরনের কোশ্চেনগুলোকে রিসেন্টলি কেমন ভাবে ঘুরিয়ে দিচ্ছে, কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছে। কি বলছে যে বলো তো আমাকে 32 into 1 মার্কস বানানোর জন্য মিনিমাম কতগুলো 4 into 1 আর 2 into 1 মার্কস রিকোয়ার্ড হবে, মিনিমাম নাম্বার অফ। তাহলে আমরা কি করব সেটা পারবে? শর্ট কোশ্চেনের জন্য বলছি আমি এটা। এবার তুমি যদি বলো স্যার এমসিকিউতে যদি এই ধরনের শর্ট কোশ্চেন দাও, এর এক্সপ্লেনেশন কি হবে? এর এক্সপ্লেনেশনে তোমাকে ছবিটা আঁকতে হবে, কিছু করার নেই, ঝটপট ছবিটা এঁকে নেবে, ব্যাস। অত ডিজাইন করার দরকার নেই, স্যারকে বোঝানো নিয়ে কথা, ঝটপট ছবিটা এঁকে দিলেই হয়ে গেল, 2 নম্বর পেয়ে যাবে। এক্সপ্লেনেশন এটাই, আর কিছু নেই এর বাইরে। তো বলো এই কোশ্চেনটার আনসার কি হবে? এটা তো আঁকতে পারবে, কিন্তু মিনিমাম কতগুলো মার্কস লাগবে বলা যাবে না। 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 8 32, তাহলে এই 4টে 4 into 1 মার্কস দিলে আউটপুটে 8খানা পয়েন্ট বেরোলো। এই 8টা পয়েন্টকে আবার 4 দিয়ে ভাগ করলে 2, আর 2কে 4 দিয়ে ভাগ করলে 1, আউটপুটে 1 আসতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে কটা মার্কস লাগবে? ধরো প্রথমে 4 8 32, 4টে হলো, 4টে 10টা। হ্যাঁ দাঁড়াও আমি একবার দেখে নিই, আমাকেও করতে হবে। প্রথমে 4টে যদি আমরা মার্কস নিই 4 into 1 এর, গলাটা এই ওয়েদার চেঞ্জ না, কাশি হয়ে গেছে প্রচুর। চারটে 8টা, এখানে 4 4 8টা, মানে 4 + 4 + 2 + 1, 11টা লাগবে, তাই না? প্রথমে তুমি বানালে দেখো না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32টা নিলে, এবার এই 32টা মানে 4টে 4টে করে একটার জন্য, তাহলে 8খানা পয়েন্ট বেরোবে। 1 2 3 4 1 2 3 4, এইখানে আমার 8টা মার্কস লেগে গেল। এই 4টের জন্য আমরা আবার দুটো নেব, যার জন্য একটা একটা, আর এটার জন্য একটা 2 into 1, ব্যাস। তাহলে কটা লাগছে? এইখানে আমাদের লাগলো 4 4 8, 8খানা মার্কস, এখানে দুটো, 8 2 10, আর 1 11টা। তাহলে মিনিমাম নাম্বার অফ মার্কস মানে এই যে এটা যোগ করে দিলেই হয়ে যায়, যদিও মিনিমাম নাম্বার অফ মার্কস মানে যে কটা মিনিমাম দিয়ে মার্কসটা তৈরি হতে পারে। মানে ধরো একটা বক্স আছে, একটা বক্সের মধ্যে তোমাকে অনেকগুলো মার্কস দেওয়া হয়েছে, তুমি সবগুলো 2 into নিলে কিন্তু 2 into 1 নিলে অনেক বেশি বড় সার্কিট হয়ে যাবে, কমপ্লিকেটেড সার্কিট হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে?
কম ইউজ করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা একটা পাবো এক্সাম, সে বানাতে বলুক বা মিনিমাম নাম্বার অফ মার্কস বলুক, যাই বলুক, একটা আমরা পাচ্ছি। নেক্সট সি, এটা আসার সম্ভাবনা খুবই কম, যেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশন থেকে মার্কস তৈরি করা, মানে বুলিয়ান ইকুয়েশন থেকে মার্কস। মনে আছে শিখিয়েছিলাম যে, জানো কি করতে হয়? ওই কে ম্যাপের মতো একটা বক্স বানাতে হয়, কিন্তু আদৌ কে ম্যাপ নয় সেটা, মনে আছে? দেখো একবার মার্কসটা খোলো, যেখানে আমি পড়িয়েছি একবার খোলো। দেখো আমি এটা কোশ্চেন নিচ্ছি, তাহলে হয়তো মনে পড়ে যাবে। খাতা খুলে বসবে সবাই, হ্যাঁ, খাতাটা খুলে বসলে আমারও সুবিধা হয়। তোমাদের এই ধরনের আমি একটা প্রবলেম করিয়েছিলাম, আমার খাতায় করা আছে। এ বি বার প্লাস বি সি বার প্লাস এ বার বি সি প্লাস এ, এটা কত ইন্টু কত মার্কস হবে? কোশ্চেনটা দেখে বলতে পারবে? নাম্বার অফ ভ্যারিয়েবল কটা আছে এখানে? ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যারিয়েবল কটা আছে? এন কত? তিনটে আছে স্যার। 3 স্যার আছে। তিনটে। এক্স্যাক্টলি। তাহলে সিলেক্ট লাইন কটা হবে? তোমাদের ফর্মুলা বলেছিলাম আমি। স্যার 9টা। তো n-1। হ্যাঁ, n-1, নটা কেন? সিলেক্ট লাইন বলছি, দুটো সিলেক্ট লাইন। দুটো যখন সিলেক্ট লাইন হয় কোনো মার্কসে, তার ইনপুট কটা হয়? বলো বলো। দুটো সিলেক্ট ইনপুট কটা হয়? দুটো সিলেক্ট লাইনের জন্য ইনপুট কটা হয়? 4টা। 4টে, এক্স্যাক্টলি। 4টে ইনপুট, এইটা হবে মার্কস। এবার এটাকে সলভ করি কি করে? প্রসেস কি বলো, কি করতে হয়? খাতা দেখে দেখে বলো সবাই। কি হলো? খাতা দেখে বলতে হবে তো, আমি তো না দেখে বলছি না। তাহলে এটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে, সবগুলোকে 3 ভেরিয়েবলে আনতে হয়, তাই না? হ্যাঁ স্যার। এগুলোকে 3 ভেরিয়েবলে আনার জন্য কি করতে হবে? ইন্টু সি প্লাস সি বার। সি প্লাস সি বার। প্রথমেরটা নেই, এ প্লাস এ বার ইন্টু বি সি বার প্লাস এ বার বি সি প্লাস এ ইন্টু বি প্লাস বি বার সি প্লাস সি বার। এবার এটাকে সলভ করলে আমরা একটা 3 ভেরিয়েবল ইকুয়েশনস পাবো। এই যে 3 ভেরিয়েবলস ইকুয়েশন, এটার পরে কি করতে হবে? আমাদেরকে একটা টেবিল বানাতে হয়। টেবিলটা মনে আছে? আমি বারবার বলছি, খাতাটা খুলে সবাই কিন্তু এগুলো দেখে নেবে। প্র্যাকটিস ছাড়া ডিজিটালে কোনো গতি নেই। ডিজিটালে নর্মালি কেউ সাপ্লি পায় না, খুব কম। সাপ্লি কিন্তু বেশি আসে সার্কিট থিওরি, হ্যাঁ, বলে দিচ্ছি। সার্কিটের সাপ্লি ছেলে পেলে 2-3 বছরও কাটে না। তো এই হচ্ছে আমার এরকম একটা বক্স তৈরি হয়, দিয়ে আমাদেরকে এখানে আনসারগুলো লিখতে হয়। একবার খাতায় একটু দেখে নেবে, হলো? তাহলে এই 3টে টাইপের কোশ্চেন আমাকে মার্কস থেকে পড়তে হবে, এর বাইরে তেমন কিছু মার্কস থেকে বা ডিমার্কস থেকে আসবে না। ডিমার্কস থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, যা আসে মার্কস থেকেই আসে। ডিমার্কস থেকে আমাদের উল্টোতে একটু হয়তো বলতে পারে ডিমার্কসের সিলেক্ট লাইন কটা হয়, বা ডিমার্কসের ইনপুট কটা হয়। ডিমার্কসে ইনপুট অলওয়েজ 1 হবে, আউটপুট হবে আমাদের 2 টু দি পাওয়ার n, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আসছি আমরা এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডারে আমি বেশি কিছুই পড়াইনি, জাস্ট ওই সার্কিটটা আর টেবিলটা আর তার লজিক গেট, ওটাই দেখে যাবে। এনকোডারে বেশিরভাগ ওই তোমাদের শর্ট নোট দিয়ে দেয়, শর্ট নোট, বা অ্যাবাউট এনকোডার কি জানো লিখতে। তো এনকোডার জিনিসটা যেভাবে আমি করিয়েছি, এনকোডারে কি সিলেক্ট লাইন থাকে?
থাকে না কিন্তু সিলেক্ট লাইন, স্যার তাই না? সিলেক্ট লাইনই ইনপুট হয়। সিলেক্ট লাইনটা আউটপুট হয় এনকোডারের, তাই না? হ্যাঁ স্যার। হুম। আর ওইখান থেকে টেবিলটা বানাবে, টেবিলটা বানিয়ে ওই তোমার কি বলে লজিক গেট ডিজাইনটা, যে ছবিটা আছে লজিক গেট ডিজাইনের বা গেটের ছবিটা বানাতে হবে। তো এই হচ্ছে এনকোডারে এইটুকুই আসবে, যদি আসে, নাও আসতে পারে এনকোডার। নেক্সট হচ্ছে এনকোডার ডিকোডারের পরে আসলো ফ্লিপ ফ্লপ। এইখান থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লিপ ফ্লপ অ্যান্ড ল্যাচেস? What is the difference between flip flop and latches? 10 নম্বর কোশ্চেন। ফ্লিপ ফ্লপ থেকে মোটামুটি 20-30 নম্বরের কোশ্চেন আসবে, খুব ভালো করে পড়ে যাবে ফ্লিপ ফ্লপ। দেন হচ্ছে ট্রিগারিং। কত টাইপের হয় এবং প্রত্যেকটা টু টাইপ ছবি কত টাইপের হয় ট্রিগারিং? স্যার, টু টাইপের হয়তো। স্যার 2 ধরনের। হ্যাঁ, লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং। লেভেল ট্রিগারিংকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি না? হাই একটা আর হাই লেভেল ট্রেন, একটা একদম, একটা হাই লেভেল ট্রিগারিং, একটা লো লেভেল ট্রিগারিং। এজ ট্রিগারিং কত টাইপের হয়? পজিটিভ আর দুটো। নেগেটিভ। পজিটিভ নেগেটিভ। প্রত্যেকটা ছবি মাথায় আছে, কিভাবে সিম্বলিক রিপ্রেজেন্টেশন মনে আছে? হ্যাঁ স্যার। হুম। এইটা কোন ট্রিগারিং বলো তো? বলো। স্যার এজ পজিটিভ ট্রিগারিং। এজ। হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ না, লো আর লেভেল লো ট্রিগারিং। লেভেল লো লেভেল। এক্স্যাক্টলি। আর যখন এখানে একটা অ্যারো সিম্বল থাকবে তখন এটা হয়ে যাবে আমাদের নেগেটিভ এজ ট্রিগারিং। নেগেটিভ। এজ কথাটা যখনই মাথায় আসবে তখন ওই এজ মানে কি একটা সূচলো ব্যাপার। এজ কখন হয়? এটা মানে ধারালো বা সূচলো। দেখো এখানে একটা ধারালো সিম্বল দেয়া আছে, মাথায় থাকবে তো? তাহলেই হয়ে গেল। জিনিসগুলো যখন পড়বে না, নিজের মধ্যে একটা ট্রিক্স রেখে পড়বে, দেখবে তাহলে ভুলবে না। ঠিক আছে, একটা নিজস্ব স্টাইল থাকা দরকার পড়াশোনার, তাহলে তো ভালো লাগবে, পড়তে মজা পাবে। হয়ে গেল। এবার তাহলে ট্রিগারিং টাইপ অ্যান্ড পিকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা আসছি এক্সাইটেশন টেবিল, ট্রুথ টেবিল। তাহলে ফ্লিপ ফ্লপ থেকে আমাকে কি কি দেখতে হবে স্যার? ট্রুথ টেবিল অ্যান্ড এক্সাইটেশন টেবিল। যে কারো একটা তোমাকে বলেই দিতে পারে যে রাইট ডাউন দা, তোমাকে বলতে পারে রাইট ডাউন দ্য এক্সাইটেশন টেবিল অ্যান্ড ট্রুথ টেবিল ফর আ জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল এবং এক্সাইটেশন টেবিলটা বানাও, দিতে পারে। তো ওগুলো মুখস্থ যদি কেউ করতে যাও, সে কিন্তু পথে মরে যাবে একদম 100%। যেভাবে লজিকে পড়িয়েছি সেই লজিকেই পড়তে হবে, তাছাড়া হবে না। মুখস্থ হয় না ওগুলো, ইম্পসিবল, ভুলে যাবে সব। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা রেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে রিমুভ করার জন্য কি কি পন্থা ইউজ করি, মানে কেন রেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে রিমুভ কি করে করি বা কি দিয়ে, বলতে পারবে? স্যার মাস্টার ফ্লিপ ফ্লপ, জেকে মাস্টার ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ, আরেকটা কি? এজ ট্রিগারিং দিয়ে। এজ ট্রিগারিং দিয়ে, একদম। তাহলে রিমুভ রেস
অ্যারাউন্ড কন্ডিশন। তাহলে রিমুভ রেস অ্যারাউন্ড কন্ডিশন, এটার জন্য আমাদের দুটো জিনিস দরকার হয়, একটা মাস্টার স্ল্যাব আর একটা এজ ট্রিগারিং। মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপের শুধু ছবিটা দেখে যাবে। ওকে, পিকচার অফ মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। এইবার এইখান থেকে এই কোশ্চেনটা 100% আসবে ফ্লিপ ফ্লপের, সেটা হচ্ছে কনভার্সন। জানি না কে কতটা প্র্যাকটিস করেছো, বাট আসবে। স্যার বলছি ইলেকট্রিক্যালে আমাদের সিলেবাসে তো কনভার্সন বলে কোনো কিছু দেওয়া নেই, টপিক লেখা নেই, দরকার নেই, খালি ফ্লিপ ফ্লপ লেখা থাকলেই হলো। কনভার্সন। তাহলেই কনভার্সন দিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই বাবা, ফ্লিপ ফ্লপের মেন জিনিস তো এটাই, কনভার্সন। যেমন জেকে থেকে টিতে দিতে পারে, ধরো টি থেকে তোমাকে ডিতে যেতে বললো, মানে থেকে নয়, মানে যেরকম কোশ্চেনগুলো হয় যে ক্রিয়েট জেকে ফ্লিপ ফ্লপ ইউজিং টি ফ্লিপ ফ্লপ, ক্রিয়েট ডি ফ্লিপ ফ্লপ ইউজিং টি ফ্লিপ ফ্লপ, তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলো ইটিসি, এগুলো আমি করিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, কনভার্সন 100% পাবেই, ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক্যাল হোক আসবেই একটা কোশ্চেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমাদের ইন্টারনালে এসেছিল এরকম কোশ্চেন। হ্যাঁ, তো এই হয়ে গেল ব্যাপার। মনে আছে প্রসেস, ভুলে গেছো তো? হ্যাঁ স্যার, মনে নেই, আরেকবার ভিডিও দেখতে হবে। হ্যাঁ, ভিডিওগুলো দেখো। ভাবো তাহলে আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের সময় তো ভিডিও ছিল না, স্যারেরা একবার বলে দিত, আমাদের কিন্তু লিখে রাখতে হতো। ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন এটা খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা বিশাল সুবিধে, বিশাল। তোমাদের আইডিয়া নেই যে এখন যদি হুট করে এই ভিডিও সিস্টেমটা বন্ধ করে দিই, এডুকেশন সিস্টেমটা পুরো পড়ে যাবে। মানে সবাই যদি বন্ধ করে দেয়, যারা এটাতে অভ্যস্ত হয়ে গেছে তারা পড়াশোনাই করতে পারবে না, মানে রিমাইন্ডই করতে পারবে না কোনো কিছু, মানে মনে রাখার ক্ষমতা কমে গেছে বাচ্চাদের। লকডাউনটা কাজে লেগেছে স্যার তাহলে। লকডাউনটা কাজে লেগেছে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা 100% একটা করে কোশ্চেন পাবো এখান থেকে। ঠিক আছে, চলো 14 নম্বর। ফ্লিপ ফ্লপে আর তেমন কিছু নেই, তাহলে এই হচ্ছে ব্যাপার, আমাদের এই 5টা কোশ্চেন ফ্লিপ ফ্লপ থেকে রেডি করতে হবে। এই 5টা রেডি করা মানে পুরো ফ্লিপ ফ্লপই রেডি করা, কিছু করার নেই। আমি জাস্ট কি ধরনের কোশ্চেন হয় সেটাই বলছি। দেন হচ্ছে কাউন্টার। কাউন্টার কাউন্টার কত ধরনের হয় বলো? টাইপ অফ কাউন্টার কি কি আছে? সিঙ্ক্রোনাস দুটো আর ধর। অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারকে আমরা রিপল কাউন্টারও বলে থাকি, তাই না? আর সিঙ্ক্রোনাস কাউন্টার কত ধরনের হয়? দু ধরনের, হ্যাঁ, আপ ডাউন। না, একটা হচ্ছে উইথ রিপল ক্যারি আর একটা উইথাউট রিপল ক্যারি কাউন্টার। ওকে, এবার আমাদেরকে যেটা দেবে সেটা হচ্ছে আপ কাউন্টার বা ডাউন কাউন্টার একটা বানাতে দিতে পারে। ঠিক আছে, ডাউন কাউন্টার বা আপ কাউন্টার বানাতে দিতে পারে। আমার ভিডিওগুলো দেখবে, আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, মানে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। ওকে, আপ কাউন্টার আর ডাউন কাউন্টার। এইবার এইখানে আমাদের কিছু ছবি মাঝে মধ্যে দেয়, ধরো জনসন কাউন্টারের ছবি আঁকতে বললো তোমাকে, ঠিক আছে, বা সিঙ্ক্রোনাস কাউন্টারের ছবি আঁকতে বললো, ওই জায়গাগুলো একটু দেখবে। সেকেন্ড হচ্ছে কাউন্টার থেকে যদি ম্যাথ দিয়ে দেয়, ওটা পারা একটু ডিফিকাল্ট আছে, অত সোজা নয়। ঠিক আছে, তো তোমরা মেনলি ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর হচ্ছে আপ ডাউন কাউন্টারটা দেখে যাবে। প্রথম ক্লাসেই আমি আপ কাউন্টার ডাউন কাউন্টার পড়িয়েছি, ওটা দেখবে। এবার এখান থেকে মাঝে মধ্যে ছোট ছোট অঙ্ক দেয়। কেমন অঙ্ক? ধরো তোমাকে নাম্বার অফ মোডস বের করতে বললো, কতগুলো মোডস হবে, বা তোমাকে টোটাল টাইম ডিলে বের করতে বললো, এফ ক্লক বের করতে দিতে পারে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো দেখেছো? পরীক্ষায় এসছে, কারো ইন্টারনালে এসছে, বা কোথাও দেখেছো? হ্যাঁ স্যার, না আমাদের স্যার, আমাদের ইন্টারভিউ দেয়নি।
ওকে, স্যার তোমাদের আমাদের দেয় ইন্টারনাল এসেছিল। আমাদের দিয়েছে। ওকে, যাই হোক, এগুলো কিন্তু একটু দেখবে। আর যদি নাও দেখো, কাউন্টারের ওইটুকু পার্ট অন্তত দেখে যাবে। এই পর্যন্ত যদি কেউ ঠিকঠাক করে যাও, যা বললাম রেডি করে যাও, 100% ভালো মার্কস চলে আসবে। আর এগুলো অরে আমরা পেয়ে যাবো, কাউন্টার, রেজিস্টার, এগুলোর সাথে আমরা অর পাবো আরো। ঠিক আছে, আপ ডাউন কাউন্টারটা দেখবে। আর বাকি তো অ্যানালগ ডিজিটালের পার্ট তো স্যার বলে দিয়েছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ঠিক আছে, নেক্সট। আর ডিজিটাল থেকে তেমন কিছু বলার নেই আমার। নেক্সট হচ্ছে অ্যানালগ, অ্যানালগ ইলেকট্রনিক্স। স্যার বলো। বলছি কি, যখন জেকে ফ্লিপ ফ্লপ বা যে কোনো একটা ফ্লিপ ফ্লপ ডিরাইভ করতে দেবে, হ্যাঁ হ্যাঁ তখন কি আমার এক্সাইটেশন টেবিল আর ক্যারেক্টারিস্টিক টেবিল এটা কি দিতেই হবে, হ্যাঁ, অবশ্যই। নাকি তাছাড়া তো নাম্বারের উপর ডিপেন্ড করবে কত নম্বরের না, কোশ্চেন দিয়েছে? যদি দিতেই হবে, ওটা মাস্ট। তাহলে তো যদি স্যার 4 পুরোটা নম্বর দিলে তো লস অতটা করলে। হ্যাঁ, কিছু করার নেই, করতে হবে। এক্সাইটেশন টেবিল তো মাস্ট করতেই হবে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স টেবিল তোমার যদি ভুলে যাও, সে ছাড়তে পারো, 1 নম্বর হয়তো কাটবে। না, যদি স্যার কোশ্চেনে আবার উল্লেখ করে দেয় শুধু ট্রুথ টেবিল দিয়ে। তাহলে তো কোনো অসুবিধা নেই, ওটাই তো আমি বললাম, বেশিরভাগ উল্লেখ করে দেয় এখানে, বুঝলে। স্যার শুধু নাইন ট্রুথ টেবিল গুলো করতে বলছে কোশ্চেনে, তাছাড়া আর কিছু করতে বলছে না। ওই মানে ছবিটা এঁকে ডায়াগ্রামটা এঁকে আর ট্রুথ টেবিলটা শুধু ব্যাস ব্যাস, প্রেজেন্ট করতে তাহলে তো বলছে। বেঁচে গেলে। ওটাই তো আমি বললাম, আমি তো যতদিন যা কোশ্চেন দেখেছি বেশিরভাগ হয় ট্রুথ টেবিল নয় এক্সাইটেশন টেবিল। ওই জন্যই তো আমি বললাম যে ফ্লিপ ফ্লপে নর্মালি পুরোটা ডিফাইন করতে দেয় না, স্যারেরাও জানে যে ওটা একটু সমস্যার জিনিস। হ্যাঁ স্যার, এক্সাইটেশন টেবিল করতে বলে স্যার পুরোটা করতে হবে তখন। হ্যাঁ, নইলে এক্সাইটেশন টেবিল করতে হলে পুরোটাই করতে হবে। ঠিক, স্যার বলো। বলছি, ট্রুথ টেবিলটা করতে হলে জেকে শুধু ফ্লিপ ফ্লপে স্যার আপনার যখন দুটো ইনপুটই হাই হয় তখন তো স্যার ওটা রেস অ্যারাউন্ড কন্ডিশন তো ট্রুথ টেবিলে, হ্যাঁ কিন্তু আমাদের ম্যাম স্যার ওইটাকে বলছে নয়। ভাইবা ধরছিল তখন আমরা বললাম, হ্যাঁ, কি কন্ডিশন বলছে উনি, যখন মানে ওয়ান হয় দুটোই, তখন কি তখন বলছে? তো ওটা কোনো অ্যান্সার দেয়নি। মানে তাহলে ওটা কি, মানে জানি না। আনসার, কিছু তো একটা আনসার থাকবে ওটা। বলেনি ওটা, তখন স্যার পরীক্ষা ছিল বলে তখন বলেনি, ভাইবা ধরছিলেন, ল্যাব না ভাইবা। না, দেখো, ওইটা রেস অ্যারাউন্ড কন্ডিশন শুধু জেকে ফ্লিপ ফ্লপের জন্য হয়। যখন এসআরএ থাকে ওটাকে আমাদের কি বলি আমরা, আনডিফাইন, তাই না? হ্যাঁ স্যার। আনডিফাইন হবে ওটা, হ্যাঁ, ওটা ডিফাইন করা যায় না। আর রেস অ্যারাউন্ড কন্ডিশন বা টগেল কন্ডিশন, টগেল কথাটার মানে কি বলতো অ্যাকচুয়ালি? টগেল মানে হচ্ছে কখনো ওয়ান কখনো জিরো, মানে ইউ আর দ্য কনফিউশন, মানে তুমি একটা কনফিউশনের মধ্যে থাকবে যে আদৌ কি আনসার আমি পাবো। দ্যাট ইজ কল্ড আ টগেল কন্ডিশন। ওই জন্য ওটাকে আমরা বলি রেস অ্যারাউন্ড, মানে দুজন রেস করছে, জিরো আর ওয়ান রেস করছে ওখানে। ও বলছে আমি আউটপুটে থাকবো, ও বলছে আমি, এভাবে দুজনই বারবার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, দ্যাট ইজ কল্ড আ রেস অ্যারাউন্ড কন্ডিশন। আর ওটা শুধু জেকেতে আসে, হ্যাঁ। আর বাকি যে ফ্লিপ ফ্লপে আসে ওটা হচ্ছে তোমার ইয়ে, কি বললাম জানি, তোমার আনডিফাইন বা আনডিটারমিনেট, এরকম একটা। চলো, এবার বেসিক ইলেকট্রনিক্স বা অ্যানালগ, তোমাদের যাদের আছে ইডিসি আছে, ইডিসি তো স্যার অনেক ভালো পড়িয়েছে, দিয়েও দিয়েছে, আমি জানি যতদূর। ঠিক আছে, আমি ট্রানজিস্টার পর্যন্ত, আমি নিজেই ট্রানজিস্টার পর্যন্তই জানি। বাট ওখান থেকে কী কী কোশ্চেন হয় আমি বলছি, ওইগুলো কোশ্চেনই আসবে এক্সামে, লিখে চলে এসো, কোনো চাপ নেই। চলো, ফার্স্ট হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর, এক্সাম্পল, 2 নম্বর what is PN junction, ওকে। 3 নম্বর শর্ট কোশ্চেনের জন্য যদি দেখো, তাহলে ট্রাইভ্যালেন্ট আর পেন্টাভ্যালেন্ট, মানে ইমপিউরিটির যে কনসেপ্টটা, সেটা কিন্তু খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট অফ ইমপিউরিটি। ওকে, এটা শর্ট কোশ্চেন আসবে এখানে তোমাদের।
যে ধরো তোমাকে 4টে অপশন দিয়ে দিল, বললো এর মধ্যে কোনটা আমি এন টাইপ সেমিকন্ডাক্টরে মেশাবো। টাইপ অফ কোশ্চেনটা বুঝতে পারছো তো আমি কি বললাম? ধরো তোমাকে 4টে মৌলের নাম দিয়ে দিল, ধরো ম্যাগনেসিয়াম দিল, অ্যালুমিনিয়াম দিল, তারপরে ফসফরাস দিল, সালফার দিল, তাহলে তোমাকে বললো যে এন টাইপ সেমিকন্ডাক্টরে আমি কোনটা মেশাবো, কি হবে বলো আনসার? আমরা ইম্পিউরিটি মানে কোনটার মধ্যে কি মেশাই বলো, এন টাইপের মধ্যে কি মেশাই? ইন টাইপের মধ্যে স্যার ত্রিজোজি। এন টাইপের মধ্যে কি মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মেশাই, তাই না? পেন্টাভ্যালেন্ট কথাটার মানে কি গো? পঞ্চযোজি মৌল। হ্যাঁ, যার বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন। ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ কল্ড আ পেন্টাভ্যালেন্ট। তাহলে পেন্টাভ্যালেন্ট আমি যে কটা নাম বললাম তার মধ্যে কে? আমি যখনই ইলেকট্রনিক্স পড়াই প্রথমেই আমি বলি 1 থেকে 30 পর্যন্ত নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে ভাই, কিছু করার নেই আমার কিন্তু এটা। 1 থেকে অ্যাটমিক টেবিলের 1 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক নাম্বার আমার একদম ঠোঁটস্থ থাকবে। এগুলো তো যখন কেমিস্ট্রিতেও স্যার বলে দেয় যে 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ফসফরাস, অ্যাটমিক নাম্বার 15, তার মানে বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন। এ কি করবে, কার সাথে মিশতে পারে? এন টাইপ, ঠিক আছে? তাহলে এই ইম্পিউরিটির কনসেপ্ট থেকে আমরা শর্ট কোশ্চেন 100%, একটা শর্ট কোশ্চেন তো পাবোই, প্রতি বছর আসবেই। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এবার এখান থেকে চলে আসো ডায়োডে। ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স, মানে মোটামুটি 100%ই লিখতে পারো, আসবে এক্সামে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডায়োড থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য সিলিকন যখন আমি ধরো মেশাচ্ছি, সিলিকনের নি ভোল্টেজ কত বলো তো দেখি? পিএন জাংশনে যখন আমরা সিলিকন ইউজ করছি, সিলিকন ডায়োড 0.7, 0.7, জার্মেনিয়ামের জন্য 0.3। একদম। তাহলে কনসেপ্ট অফ নি ভোল্টেজ, এই দিনটার কথা মনে পড়বে পরীক্ষার হলে গিয়ে যে হ্যাঁ স্যার এগুলো বলেছিল, সবই এসছে। কনসেপ্ট অফ নি ভোল্টেজ, ভিআই ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশন কেমন হয় দেখতে সবাই জানো, বেসিক জিনিস, বেসিক্সই আসবে, খুব রকেট সায়েন্স কিছু দেবে না এক্সামে। নেক্সট, ডায়োড থেকে আমাদের আর কি কোশ্চেন হতে পারে বলো? পড়েছো তো ডায়োড? তেমন কোনো কিছু হয় না ডায়োড থেকে, আর কি দেবে ডায়োড থেকে? ওই মাঝে মধ্যে অঙ্ক দেয়, ঠিক আছে? অঙ্ক বলতে ডায়োড ইউজিং রেকটিফায়ার যে করেছো না, ওই রেকটিফায়ারের ওখানে ডায়োড। তো ডায়োড থেকে পার্টিকুলারলি এই ধরনের কনসেপ্ট পড়লেই হয়ে যাবে। এবার মেনলি ডায়োডটাকে কাজে লাগাবে কোথায়? রেকটিফায়ারে গিয়ে। তাহলে ডায়োডের পরে আগে জেনার ডায়োডটা লিখে নিই, তারপরে রেকটিফায়ার। জেনার ডায়োড থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন avalanche breakdown and Zener breakdown. ওকে, তারপরে জেনার ডায়োডের পরে আসছে, সরি, এই জেনার ডায়োডের মধ্যে ডিফারেন্স বিটুইন অ্যাভালান্স ব্রেকডাউন অ্যান্ড জেনার ব্রেকডাউন, এটা হলো আমরা কেন জেনার ডায়োড ইউজ করি, পারপাস অফ জেনার ডায়োড, বলো তো কেন ইউজ করি? ভোল্টেজ রেগুলেশনের জন্য।
হ্যাঁ, অ্যান্ড ডিফাইন। ডিফাইন যখন করতে বলবে তখন কি ডিফাইন করবে? একটা ছবি এঁকে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম একটা কার্ভ দিয়ে, এরকম ভাবে, মনে আছে? এটা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ জেনার ডায়োড, যেখানে দেখাচ্ছিলাম যে আমি যতই তুমি কারেন্ট বাড়াও না কেন, ভোল্টেজ আর ফিক্সড, তার জন্য একটা করসপন্ডিং ছবি এঁকেছিলাম। ভুলে গেছো না মনে আছে বলো? একটা সাপ্লাই, তার সঙ্গে এখানে একটা কারেন্ট লিমিটিং রেজিস্টার, এইখানে একটা জেনার ডায়োড, এইখানে একটা লোড। এটা লোডে রেজিস্টিভ লোড হতে পারে, আর লোড করেছিলাম, মনে নেই গো? বলো কি করে হবে, ভুলে গেলে তো হবে না। ডিফাইন করতে বললে এই দুটো জিনিস আমাকে ডিফাইন করতে হবে। পারপাস অফ জেনার ডায়োড আমরা কেন ইউজ করি, এবং সেটাকে ডিফাইন করতে বললো। যে হ্যাঁ তুমি এই জন্য, তুমি যে বলছো যে স্যার এটাকে আমি ভোল্টেজ স্টেবিলাইজার, মানে আমি ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য ইউজ করছি, কি করে করছো সেটা, ঠিক আছে? বলার অবস্থা খুব খারাপ। চলো নেক্সট, তাহলে হয়ে গেল মোটামুটি জেনার ডায়োড থেকে আমরা এই দুটো কোশ্চেন যদি রেডি করে যাই, যাই কোশ্চেন দেখ পারবো। নেক্সট আমাদের রেকটিফায়ার। রেকটিফায়ার থেকে যেটা দেখবে সেটা হচ্ছে হাফ ওয়েভ ফুল ওয়েভের হাফ অ্যান্ড ফুল ওয়েভের আমাকে কি দেখতে হবে হচ্ছে আরএমএস আর এভারেজ ভ্যালু ক্যালকুলেশন। আরএমএস অ্যান্ড এভারেজ ভ্যালু ক্যালকুলেশন তোমরা যদি ভালো করে ফলো করো আমার ক্লাসগুলো, পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবে স্যার সাজেস্টিভ ভাবেই পড়ায়, মানে আমি এক্সট্রা জিনিস পড়াই না। আমি যে কটা ক্লাস পুরোপুরি সাজেস্টিভ ক্লাস, ওইখান থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে আসবে না। আর ওর থেকে এক্সট্রা আমার জেনে কাজও নেই, দরকারও নেই, ঠিক আছে? আর যদি ভাবো যে স্যার আমি যদি না পড়ি ইন ফিউচারে আমার তো চাকরির এক্সাম, আরে চাকরির এক্সাম আমি তো পড়াই, আমি তো জানি কতটুকু দরকার। এর থেকেও কম দরকার চাকরির এক্সামের জন্য, এর থেকেও কম দরকার। জানা ভালো, কিন্তু তোমার উদ্দেশ্যটা সবার আগে লাইফে উদ্দেশ্য ফিক্স করতে হয়। আমি জানবো ঠিক আছে ভালো কথা, কিন্তু আমার পারপাসটা চাকরি পেতে হবে ভাই, লাইফে একটা ভালো কিছু করতে হবে। তার জন্য যতটুকু জানা সেটা আগে জানো, চাকরিটা পাও, তারপর যদি কোনোদিন মনে হয় আমি কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করব, আরো জানবো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আগে লাইফের টার্গেটটা ফুলফিল করো। হাফ অ্যান্ড ফুল ওয়েভের জন্য আমাদের আরএমএস এভারেজ ক্যালকুলেশন মানে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা আমি তো পাবোই, মানে আমরা একটা পাবোই পরীক্ষায়। ক্যালকুলেশন, ওকে। এইবার আর এইখান থেকে ওয়েভ ফর্মগুলো ভালো করে দেখে যাবে। হয়ে গেল রেকটিফায়ার। এইবার এইখান থেকে ছোট ছোট অঙ্ক দেয়, ম্যাথ, দেখতেও পারো নাও দেখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট সেটা বলবো না। ম্যাথ ইউজিং ডায়োড, একদম ছোট, একদম ছোট ছোট অঙ্ক। তোমাকে হয়তো বললো একটা সার্কিট দিয়ে এর আরএমএস ভ্যালু কত হবে, এর ভিএম এর ভ্যালু দেয়া আছে, ধরো ম্যাক্সিমাম ভ্যালু সামথিং একটা কিছু দেয়া আছে, তোমাকে আরএমএস বের করতে বললো কত হবে, এটা দেয়া আছে, এটা তো আরামসে পারবো আমরা করতে, তাই না? এটা ফুল ওয়েভের জন্য আরএমএস কত হয় বলো? Vm/√2। বিএম বাই রুট টু, পিক ভ্যালু বাই রুট টু। এই হয়ে গেল রেকটিফায়ার। তারপরে আমরা আসছি ট্রানজিস্টর। ট্রানজিস্টর থেকে ফার্স্ট কোশ্চেন এটাই থাকবে, ডিফাইন না লিখে আমি ডিরাইভ লিখি, ডিরাইভ বেটার হবে ব্যাপারটা। ডিরাইভ দ্য রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা।
ঠিক আছে, 100% আসবে। দুটো ডিপার্টমেন্টই আসবে কিনা জানি না, যে কোনো একটা ডিপার্টমেন্ট তো আসবেই ভাই। আলফা বিটা রিলেশন প্রতিবার আসে, প্রতিবার। ওকে, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। পারবে তো নাকি? বলো। করিয়েছে এটা। করিয়েছে তো জানি আমিও। পারবে তো পরীক্ষায় করতে? কনফিডেন্স আছে তো? হ্যাঁ স্যার পারবো। ব্যাস। আলফা কি জিনিস আর বিটা কি জিনিস বলো তো? হোয়াট ইজ আলফা অ্যান্ড হোয়াট ইজ বিটা? আলফা হচ্ছে কারেন্ট গেইন, তাই না? কারেন্ট গেইন কখন? যখন কমন বেস থাকে, ফর আ কমন বেস কনফিগারেশন। আর বিটা হচ্ছে কমন ইমিটার কনফিগারেশনের কারেন্ট গেইন বা গেইন অফ আ সিস্টেম। ঠিক আছে। 2 নম্বর, characteristics graph of common base, common emitter আর common collector, input output, input and output। ওকে, এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, প্রথম দুটো বেশি ইম্পর্টেন্ট। কমন বেস আর কমন ইমিটারের জন্য ইনপুট আউটপুট গ্রাফ কেমন হবে বা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ কেমন হবে? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করিয়েছে স্যার? বলো। বলো গো। হ্যাঁ স্যার করিয়েছে। হুম। ঠিক আছে। এবার এইখান থেকে একটা শর্ট কোশ্চেন হয় এই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফে, মানে অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, এই রিজিয়নগুলো ইন্ডিকেট করতে বলে, বা যখন গ্রাফ করবে এই রিজিয়নগুলো ইন্ডিকেট করে দেবে, মাস্ট। ওকে, সব সময়। এবার তোমাকে যদি কেউ বলে হোয়াট ইজ আইসিবিও, বলো দেখি কেউ, তাহলে আমি বুঝবো পড়াশোনা হয়েছে। আইসিবিও কি? বলো। লিকেজ কারেন্ট না ওটা? কমন বেস কনফিগারেশন লিকেজ কারেন্ট। আইসিবিও কমন বেস কনফিগারেশনের জন্য লিকেজ কারেন্ট আইসিবিও। তারপরে হচ্ছে ডিফাইন ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার। এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যদি পারো রেডি করে যেও। ঠিক আছে। বাকি তো আর তেমন কিছু আমার মনে হয় না বলে এখান থেকে আসবে। আর বাকি শর্ট কোশ্চেন ধরো তোমাকে দিতে পারে যে কোথায় বেশি ডোপিং করা হয়, কার সাইজ বেশি হয়, বড় হয়। ঠিক আছে, এগুলো জানো তো সব। ডোপিং কনসেন্ট্রেশন কার বেশি? এই বলো, এগুলো Emitter. ইমিটারের ডোপিং কনসেন্ট্রেশন বেশি, তাই না? বেশি ডোপিং থাকে। মিডিয়াম ডোপড হয় কালেক্টর, আর একদম লাইটলি ডোপড হয় আমাদের বেস। ঠিক আছে, সাইজের দিক থেকে সব থেকে বড় কালেক্টর, তারপরে ইমিটার, তারপরে বেস। তোমাকে ধরো একটা সিম্বল দিয়ে বললো, বলো তো এটা কি, এনপিএন ট্রানজিস্টর না পিএনপি ট্রানজিস্টর? তুমি এটা এনপিএন না পিএনপি বলো? এনপিএন। এনপিএন, কারেন্ট বাইরের দিকে যাচ্ছে, যখনই কারেন্ট ঢুকবে তখন পিএনপি। ব্যাস, এই তো। এর বাইরে আর কি কোশ্চেন হবে? হবে না এর বাইরে কোশ্চেন। ঠিক আছে, তো বলো তাহলে যেগুলো আমি বললাম, একটু কনফিডেন্স পাচ্ছ তো যে হ্যাঁ স্যার এগুলো আমরা পারবো নাকি পরীক্ষায় আসলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখনো পড়তে হবে অনেক কিছু, বাড়িতে ভালো করে পড়ো। প্রত্যেকটা জিনিস পড়ানো আছে, এর বাইরে আমি বলছি আসবে না। ঠিক আছে, যা যা বললাম ভালো করে পড়ে যাও।
জাস্ট আমাদের নোটস কন্টেন্ট জাস্ট রিভাইজ করো, আর কিচ্ছু করার দরকার নেই, সব কমন পাবে, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, টেনশন নেবে না কেউ কোনো। ওকে, চলো রাখছি তাহলে। আর আর স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলো। আমি বলছিলাম স্যার এগুলো যেরকম করে দিয়েছেন কি আইজিএস এর ক্লাসটাও কি এরকম ভাবে স্যার করে দিয়েছেন? আমি দেখা হয়নি কোনটা কোনটা? আইজিএস এর স্যার। ওটা আমার পার্ট নয়, শরণ স্যার হয়তো করে দিয়েছে, দেখবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মানে সাজেশন দিয়ে দিয়েছে, কোশ্চেনগুলো রেডি করো, ব্যাস তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর যেমন আমি সাজেশন কিছু দেইনি বলেই আমি একটু আলোচনা করে দিলাম, বুঝলে? আচ্ছা স্যার। ওকে, চলো রাখছি।